বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা গ্রন্থ থেকে কবিতা অংশ। আমরা আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ঐকতান নামক কবিতা থেকে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঐকতান কবিতায় যাওয়ার পূর্বে কবিতা সম্পর্কে সামান্যতম কিছু ধারণা তোমাদের দিতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি, এবং তোমরা জানো যে তিনি আন্তর্জাতিক মানের একটি পুরস্কারও পেয়েছিলেন, যেটিকে আমরা বলে থাকি নোবেল পুরস্কার, এবং সেটা পেয়েছিলেন 1913 সালে। আরও একটি বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বেঁচে ছিলেন 80 বছর এবং আরও কয়েক মাস। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার দীর্ঘ সাহিত্য জীবন পরিক্রমায় অনেক সাহিত্য রচনা করেছেন। তোমরা জানো যে সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি পদচারণা করেননি, শুধুমাত্র মহাকাব্য ছাড়া। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আরও একটি তথ্য জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মাত্র 15 বছর বয়স, সেই মুহূর্তে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়েছিল। তো 15 বছর বয়সে যদি একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, তো সেই কাব্যটা যখন তিনি লেখা শুরু করেছেন তখন কিন্তু তার বয়স আরও কম। তার মানে 80 বছর বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু তিনি তার সাহিত্য জীবনটাই বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে 12 বছর বয়স থেকেই তার লেখালেখির হাতে খড়ি, তার মানে তিনি কিন্তু অনেক দিন সময় পেয়েছেন সাহিত্য রচনার। আরেকটা বিষয় হচ্ছে যে একটা মানুষ তিনি যে কাজ করেন, কিছুদিন পর বা কয়েক বছর পর ওই কাজে কিন্তু পরিপক্ক একেবারে পারদর্শী হয়ে ওঠেন। কেউ যদি রাজমিস্ত্রির কাজ করেন, তাহলে 2-1 বছরের মধ্যেই কিন্তু তিনি বড় মাপের মিস্ত্রি হয়ে ওঠেন। আবার কেউ যদি কাঠ মিস্ত্রির কাজ করেন, 2-1 বছরের মধ্যে তিনিও কিন্তু ভালো মানের একজন মিস্ত্রি হয়ে ওঠেন। তো এমনিভাবে যে কাজই করুক না কেন, অল্প কয়েক দিনের বা অল্প কয়েক বছরের মধ্যেই কিন্তু অত্যন্ত পারদর্শী হয়ে ওঠেন। সেই জায়গায় আমরা দেখছি রবীন্দ্রনাথ ঠাকুর তার বুঝে ওঠার সাথে সাথেই তার সাহিত্য জীবনের শুরু এবং শেষ বয়স পর্যন্ত তিনি সাহিত্য সাধনা করেছেন। তো এখন বিষয় হচ্ছে, তাহলে সাহিত্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কতটুকু পারদর্শী ছিলেন? তো এই বিষয়টাই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার ঐকতান কবিতায় তুলে এনেছেন। এখন বিষয় হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐকতান কবিতাটা পড়বো আমরা বা আলোচনা করব, তো এই ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের 80 বছর বয়স পার হয়ে যাওয়ার পরে লেখা। আমরা বলছি যে 80 পর বয়সে, অর্থাৎ 80 বছর বয়স পার হয়ে যাওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এই ঐকতান নামক কবিতাটি লেখা। তো এখন বিষয় হচ্ছে যে এই কবিতাটা লেখার পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত অসুস্থ ছিলেন, এবং সেই অসুস্থ থাকাকালীন তিনি হাতে লিখতে পারতেন না, মুখে বলতেন, এবং এই মুখে বলাটাই তার সামনে থেকে কেউ একজন খাতায় লিপিবদ্ধ করত। তো এখন বিষয় যে রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর বয়স পার হয়ে যাওয়ার পর তিনি জীবনের একটা সহজ স্বীকারোক্তি দিয়েছেন এই কবিতায়। আমরা যেটাকে বলতে পারি আত্মস্বীকারোক্তি। তিনি সাহিত্যে কি দিতে চেয়েছিলেন, কতটুকু দিতে পেরেছেন, এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই নিজের দুর্বলতাটাকে প্রকাশ করেছেন, এবং পাঠকের কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে আমি কতটুকু দিতে চেয়েছিলাম, কতটুকু দিতে পেরেছি, লোকজন আমার কাছ থেকে কতটুকু আশা করেছিল, আমি কতটুকু তাদের আশা পূরণ করতে পেরেছি। এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে ঐকতান কবিতায় দিয়ে গেছেন। একটা বিষয় খেয়াল করো যে আমরা যারা বয়োবৃদ্ধ আছে তাদেরকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবা জীবনের শেষ পর্যায়ে এসে তারা কিন্তু যখন শয্যাশায়ী হয়ে যায়, সারা জীবন কি করলো এরকম কিন্তু একটা অনুশোচনায় ভোগে। অর্থাৎ একজন সুস্থ সবল থাকা অবস্থায় তার কি করা উচিত ছিল সেই জিনিসগুলো কিন্তু ভাবে যখন তিনি শয্যাশায়ী হয়ে ওঠেন।
তো রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু দীর্ঘ জীবন সাহিত্য সাধনা করেছেন, সেই সাহিত্যে তিনি কতদূর দিতে চেয়েছিলেন সেই জিনিসটাই কিন্তু 80 বছর বয়সে যে তিনি আবার পিছন ফিরে তাকিয়েছেন যে আমি কতটুকু দিতে চেয়েছিলাম আর কতটুকু দিতে পেরেছি। এই বিষয়টা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শয্যাশায়ী অবস্থায় চিন্তা ভাবনা করেছিলেন। তো এখন বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন যে তিনি যতটুকু দিতে চেয়েছিলেন আসলে জনগণকে ততটুকু দিতে পারেননি, তার অনেক অপূর্ণতা রয়ে গেছে, তার সাহিত্যের ভিতরে অনেক বড় একটা ফাঁকা রয়ে গেছে। তো এই বিষয়টা পূরণ করার জন্য তিনি অন্য একটা কবির আহ্বান করেছেন। সেই কবি কি করবে? সেই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে অপূর্ণতা রয়েছে সেই অপূর্ণতাটা পূরণ করবে। আচ্ছা, আরও একটা বিষয় এখানে বলে রাখা প্রয়োজন। তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং এই জমিদারি তদারকির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলাদেশেও এসেছে। তো এই জমিদারি দেখাশোনা করার জন্য তিনি বিভিন্ন জায়গায় পদার্পণ করেছেন। আর যেহেতু জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন, জমিদারি পরিবারের থেকে বড় হয়েছেন, সাধারণ মানুষদের সঙ্গে মেশার যে সৌভাগ্য এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হয়নি তত একটা। কাজী নজরুল ইসলাম যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশতে পেরেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পারিবারিক বেড়াজালের কারণেই সাধারণ মানুষের সঙ্গে তত একটা মিশতে পারেনি। এজন্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো যদি লক্ষ্য করি সেখানে দেখব বেশিরভাগ যে উচ্চবিত্ত শ্রেণীর এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের নিয়ে লেখা, নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের নিয়ে খুব কমই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এমনকি কবিতা বলো, গল্প বলো, নাটক বলো, নিম্নবিত্ত মানুষদের নিয়ে তিনি লেখেননি বললেই চলে, বেশিরভাগ উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের নিয়ে লিখেছেন। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ বয়সে এসে মনে করছেন যে আমার সাহিত্যে এই নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা বাদ পড়ে গেছে। তো এই বাদ পড়া যাতে সাহিত্যের সভায় এরা বাদ না পড়ে যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এই জন্য এমন একটা অখ্যাত জনের কবির আহ্বান করেছেন যিনি এই সমস্ত সাধারণ মানুষদের কথা কবিতায় কবিতায় তুলে ধরবে। আচ্ছা, এই গেল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার রচনার প্রেক্ষাপট সম্পর্কে। এখন আসো আমরা এই কবিতার নামটা নিয়ে একটু কথা বলি। তো কবিতার নাম হচ্ছে ঐকতান। এই শব্দটা আমরা যদি একটু ভেঙে বিশ্লেষণ করে দেখি তাহলে দেখব যে কবিতার নাম হচ্ছে ঐকতান। এই ঐকতান শব্দর অর্থ হচ্ছে এক সুর বা একত্রে সুর। কারণ কি, আমরা এটা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব একটা আসে ঐক্য আর একটা আসে তান। ঐক্য মানে হচ্ছে একতা, আর তান শব্দের অর্থ হচ্ছে সুর। তো খেয়াল করো, এই ঐকতান সাধারণত ব্যবহার করা হয় কিন্তু গানের ক্ষেত্রে। যে সাপোজ একটা গান পরিবেশন করার জন্য সেখানে অনেকগুলো বাদ্যযন্ত্র থাকে। তো মনে করো যে 5টা বাদ্যযন্ত্র যদি থাকে, তো একটা গান পরিবেশন করার জন্য ওই 5টা বাদ্যযন্ত্রের কিন্তু সমভাবে বাজার প্রয়োজন হয়। তো ওই 5টা বাদ্যযন্ত্র একত্রে বেজে যে সুরটা তৈরি হয় সেই সুরটাকে বলা হয় ঐকতান। মনে করো সেখানে হারমোনিয়াম আছে, তবলা আছে, তারপর হচ্ছে গিটার আছে, ড্রাম আছে, তো এইভাবে 5টা যন্ত্র আছে, বাঁশি আছে। তো এর মধ্যে যদি যে কোনো একটা সুর বাজে সেটাকে আমরা ঐকতান বলবো না, আমরা তখনই ঐকতান বলবো যখন সেই 5টা যন্ত্র একত্রে বেজে একটা সুর তৈরি করবে, সেটাই হবে ঐকতান। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার নাম ঐকতান দিয়েছেন এই কারণেই যে সাহিত্যের যে সঙ্গীত সভার কথা রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় উল্লেখ করেছেন, সেই সঙ্গীত সভায় যেন সাধারণ মানুষের যারা হচ্ছে অভিজাত শ্রেণী আছে তাদের পাশাপাশি যখনই সাধারণ নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কথাও সাহিত্যে পরিবেশন হবে তখনই সেটা হবে সাহিত্যের ঐকতান। এই জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার নামকরণ করেছেন ঐকতান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কবিতায় প্রবেশ করি এবং দেখি কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতায় তিনি কী ধরনের স্বীকারোক্তি আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ঐকতান কবিতার প্রথমেই কিন্তু কবির জ্ঞানের যে দীনতা আছে, জ্ঞানের যে শূন্যতা আছে, এই কথাটা কিন্তু এক লাইনে স্বীকার করে নিয়েছেন যে এই পৃথিবীটা বিশাল বড় একটা পৃথিবী। তো এই পৃথিবীর আসলে তিনি কতটুকু জানেন তার নিজের ভিতরেই একটা সংশয় রয়েছে। এই জন্য তিনি স্বীকার করে নিয়েছেন যে এই বিশাল পৃথিবীর কতটুকু জানি। দেশে দেশে কত না নগর রাজধানী,
অর্থাৎ দেশে দেশে অর্থাৎ পুরো পৃথিবীতে কত নগর আছে, কত দেশ আছে, কত রাজধানী আছে, এই সমস্ত খবর কিন্তু আমরা সবাই কেউ দিতে পারি না, সবাই জানিও না। এই জন্য কবিতার জ্ঞানের দীনতা স্বীকার করে নিচ্ছেন। মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। অর্থাৎ এই যে বিশাল এই পৃথিবী, এই পৃথিবীর কোণে কোণে কিন্তু জ্ঞানের যে উৎস সব কিছু ছড়িয়ে রয়েছে। কোথায় কোন দেশের রাজধানী, কতটি দেশ আছে, সে দেশের রাজা বাদশাহ কারা ছিল, কিংবা আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তো ইতিহাসে কত সভ্যতা ছিল, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, ল্যাটিন সভ্যতা, মিশরীয় সভ্যতা ইত্যাদি ইত্যাদি সভ্যতা ছিল, সেই সম্পর্কেই বা আমরা কতটুকু জানি। আমরা যে অঞ্চলে বাস করি সেই জেলা বা সেই উপজেলা সম্পর্কেই পুরোপুরি ধারণা নেই, তাহলে এই বিশাল এই পৃথিবীর আমরা কতটুকু জানতে পারবো। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এই সমস্ত জিনিস কিন্তু সবই কবির অগোচরে রয়ে গেছেন, কবি এর কিছুই জানেন না। বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। খেয়াল করো, কবি বলছেন যে এই যে বিশাল পৃথিবীর কোণে কোণে যে জ্ঞানের সমারোহ রয়েছে, এই সমস্ত জিনিস যেহেতু তিনি জানেন না, এই সমস্ত বিষয় কবির জ্ঞানের বাইরে, এজন্য এই বিশাল জ্ঞান ভাণ্ডারকে একটা কবি বিশাল একটা আয়োজন বলে আমাদের সম্বোধন করছেন। তো এই বিশাল বিশ্বের যে আয়োজন, এখানে জ্ঞানের অফুরন্ত উৎস রয়েছে। এই উৎসের মধ্যে কবি একেবারে খুবই ক্ষুদ্রতম একটা অংশে কবির অবস্থান বলছেন। অর্থাৎ এই পৃথিবীর জ্ঞান সমুদ্র যদি এতটুকু বিশাল হয়, কবি তার একটা ক্ষুদ্র একটা কোণে পড়ে রয়েছেন। তার মানে এতটুকু জায়গা কিন্তু কবির জ্ঞানের দীনতা রয়েছে, কবি খুব সহজে এটা স্বীকার করে নিয়েছেন। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। অর্থাৎ কবি বলছেন যেহেতু তার জ্ঞানের দীনতা রয়েছে, জ্ঞানের শূন্যতা রয়েছে, তিনি এই সমস্ত বিশাল পৃথিবীর যে আয়োজন, জ্ঞানের আয়োজন, এই বিষয় সম্পর্কে তিনি বেশ একটা ধারণা নেই। এই জন্য সেই জ্ঞানের দীনতা পূরণ করে নেওয়ার জন্য কবি কী করেন, অত্যন্ত উৎসাহ নিয়ে ভ্রমণ বৃত্তান্ত পড়েন এবং গ্রন্থ পড়েন। তোমরা জানো, যদি আমরা একটা দেশের সম্পর্কে খুব ভালোভাবে জানতে চাই সেই দেশে না যেয়ে, তাহলে আমরা কিন্তু সেই দেশ সম্পর্কে যদি কোনো ভ্রমণ কাহিনী থাকে, সেই ভ্রমণ কাহিনীটা পড়লে অনেক কিছু জানতে পারি। যেমন দেশে বিদেশে নামক একটা ভ্রমণ গ্রন্থ আছে, তারপরে পথে প্রবাসে নামক একটা ভ্রমণ গ্রন্থ আছে, তারপরে পালামৌ নামক একটা ভ্রমণ গ্রন্থ আছে। তো এই সমস্ত বই পড়ে কিন্তু যে দেশ সম্পর্কে লেখা হয়েছে, আমরা ওই সমস্ত দেশ সম্পর্কে খুব ভালো একটা জ্ঞান অর্জন করতে পারি। এই জন্য কবি কিন্তু ওই সমস্ত বইপত্র এবং ভ্রমণ বৃত্তান্ত যা আছে, যেখানে যা পান, সেগুলো অত্যন্ত উৎসাহ নিয়ে পাঠ করেন। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। অর্থাৎ যেখানে তিনি চিত্রময়ী বর্ণনার বাণী পান বা সেই জিনিসগুলো কুড়িয়ে আনেন এবং তার জ্ঞানের দীনতাটা পূর্ণ করেন। এই চিত্রময়ী বর্ণনার বাণী বা চিত্রময়ী বর্ণনা আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে যে সাধারণত যে পোর্ট্রেট চিত্রগুলো আছে, সেই চিত্রগুলো কিন্তু অনেক জ্ঞান বিতরণ করতে পারে। যেমন তোমরা দুর্ভিক্ষের সময় ম্যাডোনা নামক যে ছবিটি আছে, জয়নুল আবেদিনের আঁকা, তো ওই ছবিটা দেখলে কিন্তু আমরা দুর্ভিক্ষের সময়কার যে ঘটনা প্রবাহ সেইগুলো মনে করতে পারি। তো এরকম অনেক চিত্র আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও একজন চিত্রশিল্পী ছিলেন। তো এই চিত্র যেখানে পান সেগুলোও তিনি কুড়িয়ে আনেন এবং সেখান থেকে তার ইতিহাস জানার চেষ্টা করেন। আরও একটা ব্যাখ্যা আমরা দিতে পারি, সেটা হচ্ছে আমরা যখন গল্প কিংবা উপন্যাস কিংবা নাটক পড়তে যাই, তখন দেখবা যে লেখক কোনো একটা অনুচ্ছেদ কিংবা কোনো একটা প্যারাতে এমনভাবে বর্ণনা করেন যে মনে হয় যে পাঠক আছে সে যেন সরাসরি ওই বর্ণনা চোখের সামনে দেখতে পাচ্ছে। তোমরা পথের পাঁচালী উপন্যাসটা যদি পড়ে থাকো, তাহলে দেখবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেভাবে গাছগাছালির পরিচয় দিয়েছেন, গ্রামের পথের যে পরিচয়টা দিয়েছেন, সেইগুলো যখনই পড়া হয় মনে হয় যেন আমি সেই পথ ধরে হেঁটে যাচ্ছি, আমার ডানে বামে সামনে যেন এরকম একটা সুন্দর বাগান রয়েছে। তো এই ধরনের বর্ণনাও কিন্তু একটা চিত্রময়ী বর্ণনা, যেটা পড়লে আমার সামনে একটা চিত্র ভেসে ওঠে, সেটাই হচ্ছে চিত্রময়ী বর্ণনা। তো এই সমস্ত কবি যেখানে পান সেগুলোও তিনি কুড়িয়ে আনেন। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে। অর্থাৎ কবি যেহেতু স্বীকার করে নিয়েছেন তার জ্ঞানের দীনতা রয়েছে, তার জ্ঞানের শূন্যতা রয়েছে, আর এই যে কুড়িয়ে আনা, এইগুলোই কবি বলছেন ভিক্ষা লব্ধ ধন। অর্থাৎ নিজে যেটা জানে না অন্যের কাছ থেকে সেটা নিয়ে কিংবা কুড়িয়ে নিয়ে এসে অন্যের কোনো গ্রন্থ পড়ে যেটা তিনি জ্ঞান অর্জন করছেন, সেটাকেই কবি বলেছেন ভিক্ষা লব্ধ ধন। আমি পৃথিবীর কবি যেথা তার যত ওঠে ধ্বনি
কবি বলছেন যে কবি পৃথিবীর কবি। খেয়াল করো, পৃথিবীর কবি কখন হয়েছে? একজন কবি কিংবা একজন সাহিত্যিক তিনি কিন্তু শুধুমাত্র তার এলাকার, তার দেশের সাহিত্যিক নয়। কবি কিন্তু সারা পৃথিবীর, সাহিত্য সারা পৃথিবীর জন্য। তো কবি যেহেতু পৃথিবীর কবি হিসেবে সম্বোধন করছেন, আমরা কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিতার লেখার শুরুতেই বিশ্বকবি উপাধি দিইনি বা পৃথিবীর কবি উপাধি দিইনি। যে যখনই একটা আন্তর্জাতিক মানের পুরস্কার, নোবেল পুরস্কার পেয়েছে, তখন থেকেই কিন্তু কবি বিশ্বকবি হয়েছেন। তো কবি বলতে চাচ্ছেন যে আমি পৃথিবীর কবি হয়ে গেছি, আমার জ্ঞানের দীনতা ছিল, আমার জ্ঞানের শূন্যতা ছিল, পৃথিবীর কবি হওয়ার মতো সামর্থ্য আমার ছিল না, তারপরেও আমি পৃথিবীর কবি হয়ে গেছি। তো যেথা তার যত ওঠে ধ্বনি, অর্থাৎ কবি যে পৃথিবীর কবি, এই ধ্বনি যেখানেই যত উঠুক না কেন, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। অর্থাৎ কবির যে বাঁশির সুর, এখানে বাঁশির সুর বলতে তার সাহিত্যের কথা বলা হয়েছে। কবির সাহিত্যে তখনই সারা জাগবে কখন? এই স্বর সাধনায় পৌঁছিল না, বহুতর ডাক রয়ে গেছে ফাঁক। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে তিনি যে স্বর সাধনা করেছেন, স্বরের যে সাধনা করেছেন, বা তিনি যে সাহিত্য রচনা করেছেন, এই সাহিত্য রচনার মধ্যে অনেকখানি জায়গা ফাঁকা রয়ে গেছে। তো যেহেতু তার জ্ঞানের দীনতা ছিল, জ্ঞানের শূন্যতা ছিল, এই জন্য তিনি সাহিত্যেও অনেক ফাঁকা রয়ে গেছে। তিনি উচ্চবিত্তদের নিয়ে লিখেছেন, নিম্নবিত্তদের নিয়ে তিনি লিখতে পারেনি। এই যে শূন্যতাটা, এই শূন্যতাটা যখনই পূর্ণ হবে কবির বাঁশির সুরে, তখনই সাড়া জাগবে, আর তখনই কবি যে বিশ্বের কবি, পৃথিবীর কবি, এই নামকরণটা সার্থক হবে। কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা একতান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। অর্থাৎ কবি বলছেন, কবি কখনো কখনো কল্পনা করেছেন, আবার কখনো কখনো অনুমান করেছেন। তো এই কল্পনা এবং অনুমানে পৃথিবী বা ধরিত্রীর যে মহাতান বা এক মহা একতান আছে, মহান যে এক সুর আছে, আর কি বলছে, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। কবি যখন একা একা থেকেছে এবং একা একা থেকেছেন এবং কল্পনা করেছেন, তো কল্পনায় এই পৃথিবীর একক সুর যেটা আছে, এই সুরগুলো কিন্তু কবির প্রাণটা ভরিয়ে দিয়েছে। দুর্গম তুষারগিরি, অসীম নিঃশব্দ নীলিমায় অশ্রুত যে গান গায়, কবি বলছেন যে দুর্গম তুষারগিরি যেইটা অতিক্রম করা যায় না, সেরকম পর্বতের তুষার বা পর্বতের যে পাহাড় আছে বা তুষারের যে পাহাড় আছে, তারপরে অসীম নিঃশব্দ নীলিমায়, অর্থাৎ আকাশের যে অসীমতা আছে, সেই সমস্ত নীলিমা থেকে অশ্রুত যে গান গায়, অর্থাৎ বৃষ্টির ঝরে পড়ার যে গান হয়, আমার অন্তরে বারবার পাঠাইছে নিমন্ত্রণ তার। অর্থাৎ এই যে বড় বড় পাহাড় পর্বত যেটা আছে, অসীম নীল আকাশ আছে, সেই আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়া আছে, প্রকৃতি থেকে যে এক ধরনের ছন্দ তৈরি হয়, এই ছন্দই কিন্তু কবিকে বারবার নিমন্ত্রণ করেছে। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, অর্থাৎ দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে তারাগুলো জ্বলে, সেই তারাগুলোর আমরা নাম জানি না, এরকম কিছু তারা আছে। মহা জনশূন্যতায় রাত্রি তার করিতেছে সারা। অর্থাৎ জনশূন্য রাতে এই তারাগুলো জ্বলছে, সেই কথা কবি এখানে বলছেন। সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। অর্থাৎ এই জায়গাতে কবি আমরা দেখতে পাচ্ছি যে কবি প্রকৃতি থেকে কিন্তু এই সুরের বা একটা ছন্দ তিনি ধারণ করছেন। কখনো নীল আকাশ দেখছেন, কখনো দুর্গম পর্বতগিরি দেখছেন, তারপর কখনো যে একটা রাত জেগে থাকা তারা দেখছেন, এই সমস্ত জিনিসগুলো দেখছেন, এবং কবির ভিতরে এক ধরনের ফিলিংস বা এক ধরনের অনুভূতি কাজ করছে। সুদূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝর, মনের গহনে মোর পাঠাইছে স্বর। অর্থাৎ সুদূরের, অনেক দূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝর, মহাপ্লাবন সৃষ্টিকারী প্রচণ্ড ঝর্ণা কি করছে, কবির মনের ভিতরে তার একটা সুর পাঠিয়েছে বা স্বর পাঠিয়েছে। অর্থাৎ অনেক দূরে একটা ঝর্ণায় কি হয়, ঝর্ণার থেকে যখন পানি ঝরে পড়ে তখন কিন্তু একটা কলকল ধরনের শব্দ হয়। এই স্বরটাও কিন্তু কবির কাছে নিমন্ত্রণ পাঠিয়েছে, কিংবা ওই স্বরটাও কবির মনের গহীনে যে প্রবেশ করেছে। তো এরপর বলছে, প্রকৃতির ঐকতন স্রোতে নানা কবির ঢালে গান নানা দিক হতে। খেয়াল করো, কবি একটু আগেই প্রকৃতির একটা চিত্র দেখালো, যে প্রকৃতির চিত্র চারিদিকে কেমন একটা শোভা বর্ধন করে, সেই শোভা এক ধরনের সঙ্গীতময় পরিবেশ সৃষ্টি করে, সেই সঙ্গীতময় পরিবেশটা কবির মনের গহীনে প্রবেশ করে। অর্থাৎ প্রকৃতি কিন্তু তার নিজস্ব একটা তালে, নিজস্ব একটা লয়ে, নিজস্ব একটা সুরে, নিজস্ব একটা ছন্দে কিন্তু প্রকৃতি বহমান। তো এই প্রকৃতির যেহেতু এক ঐকতান আছে, প্রকৃতির এক সুর আছে,
তো এই প্রকৃতির এক সুরের সাথে পৃথিবীতেও কিন্তু অনেক ধরনের কবি আছে, শুধু আমাদের বাংলাদেশে যে কবি সাহিত্যিক রয়েছে তা নয়, সারা পৃথিবীতেই কিন্তু অনেক কবি সাহিত্যিক আছে এবং এক একজন সাহিত্যিকের লেখার ধরন এক এক রকম। আমরা ইংল্যান্ডের কবি নাট্যকার শেক্সপিয়রের কথা জানি, জর্জ বার্নার্ড শোর কথা জানি, লর্ড বায়রনের কথা জানি। তো বাংলাদেশেও এরকম অসংখ্য কবি সাহিত্যিক রয়েছে, তারপরে অন্যান্য আরবিয়ান কবি সাহিত্যিক শায়র রয়েছে, এরকম অনেক ধরনের কবি সাহিত্যিক কিন্তু আছে। তো এই কথাই বলছেন, প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। অর্থাৎ এই সমস্ত পৃথিবীর অন্যান্য যারা কবি আছে তারাও কিন্তু অন্যান্য দিক থেকে সাহিত্য রচনা করেন। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। খেয়াল করো, কবি বলছেন যে পৃথিবীতে আরও অনেক কবি আছেন, কবি তাদের সঙ্গ পাচ্ছেন, তাদের সাথে আনন্দের ভোগ লাভ করছেন। আদৌ কিভাবে এটা সম্ভব যে কবি মনে করো বাংলাদেশে রয়েছেন, ইংল্যান্ডে কিভাবে যাবেন কিংবা অ্যারাবিয়ানে কিভাবে যাবেন, যেহেতু তার জ্ঞানের দীনতা আগেই পূর্ণ করে জ্ঞানের দীনতা রয়েছে এই কথা আগেই স্বীকার করে নিয়েছেন। তাহলে এই যে এত কবির সবার সঙ্গ পাচ্ছেন কিভাবে? আসলে কবি তখনই সঙ্গ পাচ্ছেন যখন একজনের লেখা তিনি পড়ছেন, তখনই কিন্তু তার সম্পর্কে ধারণা হয়ে যাচ্ছে। যেমন আমরা এই জায়গাতে বাংলাদেশে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এবং কর্ম সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরও এই ধরনের গ্রন্থ, তাদের লেখা গ্রন্থ পড়ে বা ওই সমস্ত কবি সাহিত্যিকদের লেখা গ্রন্থ পড়ে তিনি তার জ্ঞানের দীনতাটা পূরণ করে নিয়েছেন। এবং যখন দেখবা যে আমরা যদি আনন্দের কোনো কিছু পড়ি তাহলে আমাদের মুখে হাসি পাই, যদি বেদনার কিছু পড়ি আমাদের চোখে কান্না চলে আসে। তো এই ধরনের এইভাবেই কবি কিন্তু সবার সাথে সঙ্গ লাভ করছেন এবং আনন্দ লাভ করছেন। গীত ভারতীর আমি পাই তো প্রসাদ, নিখিলের সঙ্গীতের স্বাদ। অর্থাৎ সবার গ্রন্থ পড়ে কবি সবার সঙ্গ পান, সবার কাছ থেকে আনন্দ লাভ করেন, এমনকি গীত ভারতীর যে প্রসাদ আছে সেই প্রসাদটাও তিনি লাভ করেন। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশেকালে। অর্থাৎ সবচেয়ে দুর্গম, মানুষকে চেনা কিন্তু অত্যন্তই কঠিন। আমরা প্রকৃতির অন্য সব কিছুকেই চিনতে পারি, কিন্তু মানুষকে চেনা খুব সহজ নয়, মানুষকে চেনা অত্যন্ত কঠিন। তো এই জন্যই বলছেন সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, মানুষ নিজের ভিতরেই যে যতটা দুর্গম, অর্থাৎ নিজেই নিজেকে চিনতে পারে না, অপরকে কিভাবে চিনব, এ ধরনের কথা বলা হচ্ছে। তার কোনো পরিমাপ নেই বাইরের দেশে কালে। মানুষ যেহেতু নিজেই নিজেকে চিনতে পারে না, তাহলে বাইরের দেশ তাকে কিভাবে চিনবে? সে অন্তর্ময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। অর্থাৎ আমরা যে নিজেকে জানি না, এই না জানার সঙ্গে আরেকজন না জানার যখন পরিচয় হবে, সেটাই কিন্তু আসল পরিচয়। অর্থাৎ মানুষের যদি আমরা একাত্ম হতে পারি, একজন মানুষ আরেকজন মানুষের সম্পর্কে যদি জানাশোনা হতে পারে, তখনই কিন্তু সেই পরিচয়টা আসল পরিচয় হয়। পাইনে তার সর্বত্র প্রবেশের দ্বার, বাধা হয়ে আসে মোর বেড়াগুলি জীবনযাত্রার। অর্থাৎ কবি বলছেন এই যে মানুষের সঙ্গে মানুষের অন্তর মেশানোর কথা বলছেন, আমি একটা মানুষ, আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মনের কথা যদি আমি জানি, তখন সেই পরিচয়টাই হবে কিন্তু আসল পরিচয়। কিন্তু কবি বলছেন এই যে মানুষের অন্তরের সঙ্গে অন্তর মেশানো, এই কাজটা কবি করে উঠতে পারেনি। কেন করে উঠতে পারেনি? কবি এখানে স্বীকার করছেন তার করে উঠতে না পারার কারণ হচ্ছে তার জীবনযাত্রার বেড়াজাল। আগেই বলেছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন। তো জমিদার হয়ে একজন কৃষক শ্রেণীর, মজুর শ্রেণীর মানুষদের কাছে তিনি কিভাবে মিলেমিশে থাকবেন, এই জিনিসটা কিন্তু এখানে বুঝিয়েছেন। বাধা হয়ে আছে মোর বেড়াগুলি। আচ্ছা, চাষি ক্ষেত্রে চালাইতেছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারপরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। কবি বলছেন এই যে চাষির কথা বলেছেন, দিনমজুরের কথা বলেছেন, তারপরে হচ্ছে জেলের কথা বলেছেন, এরা কিন্তু আমাদের সমাজের একেবারে শ্রমজীবী মানুষ, আর এই শ্রমজীবী মানুষের শ্রমের উপর ভর দিয়েই কিন্তু সমস্ত সংসারটা চলছে। তো অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে, অর্থাৎ এই যে যারা হচ্ছে শ্রমজীবী মানুষ, এই শ্রমজীবী মানুষের উপরে ভর করেই আমরা আমাদের সমাজটাকে প্রতিষ্ঠিত করছি, কিন্তু তাদেরকে আমরা কোনো দিনই সম্মান দিই না। একজন কুলির মাথায় ভর দিয়ে আমরা খুব সহজে তার মাথায় ভর দিয়ে হেঁটে চলে যাচ্ছি, সে যখন তার পয়সাটা নিতে চাচ্ছে আমরা তার সঙ্গে বেয়াদবি করছি, তার সঙ্গে দুর্ব্যবহার করছি, এ ধরনের ঘটনাও কিন্তু ঘটে। তো শ্রমজীবী মানুষদেরকে কিন্তু আমরা তো সম্মান করিই না, বরঞ্চ একেবারে দুর্ব্যবহার করি। এটাকেই কবি বলছেন যে সম্মানের চির নির্বাসনে।
সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। অর্থাৎ কবি বলছেন সমাজের উচ্চ মঞ্চে বলতে তিনি জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই কথাটা এখানে ফুটিয়ে তুলেছেন। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। অর্থাৎ কবি যে ব্রাত্যজনের কথা বলছেন, একেবারে নিম্ন শ্রেণীর মানুষের কথা বলছেন, কবি মাঝে মাঝে তাদের পাড়ায় গিয়েছেন, কিন্তু তাদের সঙ্গে মিশে কথা বলার সুযোগ সুবিধা হয়নি। কেন হয়নি? কারণ তিনি যখনই গেছেন, হয়তো বা জমিদারি খাজনা আদায় করতে গেছেন কিংবা অন্য কোনো কারণে গেছেন, তাদের সঙ্গে মিলেমিশে যে মনের কথা বলবেন, এই কথা বলার কিন্তু সময় তার হয়নি। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। অর্থাৎ জীবনের সঙ্গে জীবন যোগ করা না হলে, একজনের সঙ্গে আরেকজনের ভালো মতো পরিচয় না হলে, আমার সঙ্গে প্রতিবেশীর ভালো পরিচয় না হলে কিন্তু এক ধরনের কৃত্রিমতা বিরাজ করে। আমরা যে আমাদের ভিতরের যে আন্তরিকতা, এই জিনিসটা যদি ফুটিয়ে না তুলতে পারি তাহলে সেখানে কৃত্রিম একটা ভাব দেখা দেয়, সেটাই বলা হচ্ছে। তাই আমি মেনে নিই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। এজন্য কবি তার সমস্ত নিন্দার কথা কিন্তু মেনে নিচ্ছেন যে তার কবিতা কিংবা তার লেখা, তার সাহিত্য বিচিত্র পথে গেলেও সবার কাছে কিন্তু পৌঁছায়নি, কোথাও না কোথাও একটা ফাঁক রয়ে গেছে। একজনের জিনিস আর একজনের পছন্দ হবে, আরেকজনের পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা সম্পর্কে সমস্ত নিন্দার কথাই মেনে নিচ্ছেন শেষ বয়সে এসে, যে তিনি স্বীকার করছেন যে আমার কবিতা হয়তোবা বিচিত্র বিভিন্ন পথ পরিক্রম করেছে কিন্তু সবার কাছে যে পৌঁছায়নি। কৃষণের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সেই কবির বাণী লাগি কান পেতে আসি। অর্থাৎ কবি বলছেন যে তিনি যেহেতু সবার কাছে পৌঁছাতে পারেননি, তো এমন একজন কবির আহ্বান করেছেন যেই কবি মানুষের সাথে মিশেছে, যারা খেতে চাষি আছে তাদের সাথে মিশেছে, যারা শ্রমিক আছে তাদের সাথে মিশেছে, এবং তাদের কথা যখন কবিতায় তুলে আনবে, এরকম একটা কবির তিনি প্রত্যাশায় আছেন। সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে। অর্থাৎ এই যে সাহিত্যের আনন্দ ভোজ, যেটা এই সাহিত্যের আনন্দ ভোজে কবি যেটা দিতে পারছেন না, সেটারই প্রতীক্ষায় কিন্তু কবি চেয়ে আছেন। সেটা সত্য হোক, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলাই চোখ, সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয় নকল সে শৌখিন মজদুরি। অর্থাৎ কবি বলছেন যে কবি যে ধরনের কবির, ব্রাত্যজনের কবির পথ চেয়ে আছেন, সেই কবি যে সাহিত্য রচনা করবেন সেটা যেন এই খেটে খাওয়া মানুষদের নিয়ে সত্যিকারের সাহিত্য হয়। তিনি যেন অন্য কোনো কবির থেকে চুরি করে তার কাব্য না সাজান, তিনি যেন একেবারে নিরেট খাঁটি বস্তুটা তার কবিতায় তুলে আনেন, কোনো চুরি করে যেন তিনি সাহিত্যের খ্যাতি অর্জন করতে না চান। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। এবার সেই কবিকে তিনি আহ্বান করছেন যিনি অখ্যাত জনের কবি, নির্বাক মনের কবি, যাদের মনের কথা কখনো ব্যক্ত হয় না, সেই সমস্ত মনের কথা ব্যক্ত করবে, এই ধরনের কবির আহ্বান করছেন। মর্মের বেদনা যত করিও উদ্ধার, প্রাণহীন এ দেশেতে গানহীন যেতে চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। অর্থাৎ এই যে মর্মের বেদনা, যাদের কথা ফুটিয়ে তোলার মতো কেউ নাই, এই ধরনের মানুষের কথা যেন সাহিত্যে রচনা করেন এবং তাদের সেই নিরানন্দ মরুভূমিটাকে যেন সেই কবি এসে রসে পরিপূর্ণ করে দেন, এরকম একটা আহ্বান কবি করছেন। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। অর্থাৎ তাদের অন্তরে রসের যে উৎসটা আছে, সেই উৎসটা তুমি উদ্গীরণ করে দাও, অর্থাৎ তাদের সেই সমস্ত বিষয়াশয় তুমি তোমার সাহিত্যে তুলে নিয়ে আসো, এরকম একটা কবির আহ্বান করছেন। সাহিত্যের ঐকতান সঙ্গীত সবাই একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। অর্থাৎ এই যে সাহিত্যের যে ঐকতান, এতক্ষণ প্রথমের দিকেই বুঝেছিলাম, এই ঐকতানে একতারা, অর্থাৎ যারা বাউল আছে, যারা গান গায় কিংবা নিম্ন শ্রেণীর শিল্পী যারা আছে, তারাও যেন স্থান পায়। মুখ যারা সুখে দুঃখে, অর্থাৎ সুখেও যারা কথা বলতে পারে না, নিজের দুঃখ বেদনা কিংবা দুঃখেও যারা নিজের কথা অন্যকে তুলে ধরতে পারে না, এই সমস্ত শ্রেণীর মানুষও যেন সাহিত্যে স্থান পায়। নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, অর্থাৎ সমস্ত বিশ্বের সম্মুখে যারা নতশির, মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, তারাও যেন সাহিত্যে স্থান পায়। ওগো গুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। অর্থাৎ যে কবির আহ্বান করছেন, ব্রাত্যজনের কবি, সেই কবিকে গুণী বলে সম্বোধন করছেন এবং তাকেই বলছেন যে যারা কাছে থাকে কিন্তু কাছে থেকেও দূরে, তাদের কথাই যেন কবি সেই কবির কাছে শুনতে পান। তুমি থাকো তাহাদের জ্ঞাতে,
তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি। অর্থাৎ সেই ব্রাত্যজনের কবি যেহেতু সেই সমস্ত চাষি, মজুর, জেলে, কামার, কুমোর এদের সঙ্গে যেহেতু তিনি মিশে থাকেন, আর তিনি যখনই সাহিত্য রচনা করবেন তার একটা নাম ফুটবে, আর সেই নামেই সেই সমস্ত সাধারণ কৃষক মজুর যারা থাকবে তাদের একটা খ্যাতি ছড়িয়ে পড়বে। আমি বারংবার তোমারে করিব নমস্কার। অর্থাৎ এই অখ্যাত জনের কবি, নির্বাক মনের যে কবি এবং ব্রাত্যজনের যে কবি, এই কবি যখন এই সমস্ত সাধারণ মানুষের কবিতা, মানুষের কথা কবিতায় ফুটিয়ে তুলতে পারবেন, সেটাই হবে আসল কিন্তু সাহিত্যের ঐকতান, সঙ্গীতের একটা পরিপূর্ণতা হবে। আর যখনই তা এই সাহিত্যের সঙ্গীতটা পরিপূর্ণ হবে, কবি তখন তাকে বারবার নমস্কার করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ছিল কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা বিশ্লেষণ। তো এই কবিতা থেকে আমরা যেটা বুঝলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ বয়সে এসে তার সাহিত্যের যে অপূর্ণতা এটা স্বীকার করে নিয়েছেন, এবং সেই অপূর্ণতা স্বীকার করে সেই অপূর্ণ অংশটুকু পূরণ করার জন্য একেবারে ব্রাত্যজনের একটা কবিকে আহ্বান করেছেন, যেই কবি এসে সাধারণ কৃষক, শ্রমিক, মজুরদের কথা বলবেন এবং সাহিত্যের ঐকতানে সেই অপূর্ণ জায়গাটা পূর্ণ করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন লাগলো ব্যাখ্যাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে আর কমেন্ট করে তোমার মন্তব্য জানাবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।